হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদেরকে বলতে চলেছি যে কিভাবে টেস্টোস্টেরন বাড়ানো যায়। তোমরা অবশ্যই জানো যে টেস্টোস্টেরন কী। টেস্টোস্টেরন যদি না জেনে থাকো আমি বলে রাখি, টেস্টোস্টেরন হলো একটা মেল হরমোন যার জন্য একটা পুরুষকে পুরুষ বলা যায়। এটা একটা হরমোন, ঠিক আছে। তো এটার অনেক বেনিফিট আছে, সেটা আমি পরে বলবো। যদি তুমি না জেনে থাকো তাহলে গুগল করে নিতে পারো, বাট অনেক বেনিফিট আছে। তো এটা আমি এমন কিছু কিছু উপায় তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যেটা খুবই ইউনিক। তোমরা আগে এই রকম উপায় আগে কোথাও শোনোনি। আমি এমন কিছু নতুন নতুন টপিক বলতে চলেছি। তোমরা হয়তো হাজারো ভিডিও দেখে নিয়েছো টেস্টোস্টেরন বাড়ানোর উপরে, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে, গ্যারান্টি দিলাম। তো ফার্স্ট পয়েন্ট, ওকে, আমি পাশে পয়েন্ট করে লিখে রেখেছি। তো ওটা আমি দেখে পয়েন্টগুলো লিখে রেখেছি, সেটা আমি দেখে দেখে বলবো। ওকে, তো হলো সান এক্সপোজার। তোমরা হয়তো ভাবছো যে সান এক্সপোজার মানে কি? রোদ রোদ শরীরে রোদ পড়া, রোদে বেরোনো। তোমরা অবশ্যই দিনে মিনিমাম আধা ঘন্টা হলেও, প্লিজ আমি অনুরোধ করছি, অল্প সময়ের হলেও রোদে বেরোবে, ঠিক আছে? রোদে মানে বাইরে, ওকে, বাইরে বেরোতে পারো। নিজের পিঠে রোদটাকে পড়তে দেবে, এবং এর ফলে কি হবে, সবাই জানো তোমরা যে রোদে ভিটামিন ডি থাকে। তো ম্যাক্সিমাম অফ দ্য ইন্ডিয়ানস ভিটামিন ডি ডেফিসিট। ওকে, এবার ভিটামিন ডি এ ডাইরেক্টলি প্রভাব ফেলে তোমার টেস্টোস্টেরনের উপর। ভিটামিন ডি যদি শরীরে কম থাকে, ইটস মিন টেস্টোস্টেরনও কম আছে। এমন কোনো ভাবে দেখা যায়নি যে শরীরে ভিটামিন ডি কম আছে অথচ টেস্টোস্টেরন বেশি আছে। তাই যেহেতু ইন্ডিয়ার প্রায় 70% লোক ভিটামিন ডি এর ডেফিসিট, তো ঠিক আছে। তো এটাকে ঠিক করার জন্য তোমাকে মেনলি রোদে বেরোতে হবে। আর ট্যান পড়ার ভয় একদম করবে না। বি আ ম্যান, ইউ আর নট আ পুসি, ওকে? তো রোদে বেরোবে। আর আমি বলে দিচ্ছি, সকালে যে 6টা থেকে 7টার যে রোদটা থাকে সেই রোদে তোমরা বেরোবে। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা এই রোদে গেলে তোমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিটামিন ডি এর পুরোপুরি ফায়দা তোলার জন্য তোমাকে 6টা থেকে 7টার মধ্যে রোদটাকে শরীরে পড়তে দিতে হবে। ছাদে চলে গেলে জামা খুলে, ব্যাস, দ্যাট ইজ ওকে। নেক্সট পয়েন্ট, ডোন্ট ইট প্লাস্টিক। এবার তোমরা হয়তো বলছো যে আমরা প্লাস্টিক কবে খেলাম রে ভাই? ইটস মিন প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা বন্ধ করো, বিকজ প্লাস্টিকে থাকে ফাইটো ইস্ট্রোজেন, ঠিক আছে? আমার কাছে পাশে একটা প্লাস্টিকের জলের বোতল পড়ে আছে, ইভেন আমিও এই প্লাস্টিক থেকে পুরোপুরিভাবে মুক্ত নই, ঠিক আছে? তো এই ধরনের বোতল ব্যবহার করা যদি তোমার সম্ভব হয় বন্ধ করে দাও, বিকজ তোমার টেস্টোস্টেরনকে এটা অনেকটাই কমিয়ে দেয়। কারণ এতে থাকে ইস্ট্রোজেন, যেটা হলো ফিমেল হরমোন, ওকে? তো ফিমেল হরমোন যেহেতু থাকে তাই ওরা ইস্ট্রোজেনকে আরও চেপে দেয়, টেস্টোস্টেরন কমে যায়। এই প্লাস্টিকের মধ্যে থাকে। তুমি হয়তো ভাবছো, তোমরা হয়তো মাথায় একটা কোশ্চেন আসবে যে প্লাস্টিকের বোতলে আমরা যদি জল খাই, প্লাস্টিকের থালায় যদি আমরা কিছু ভাত খাই বা অন্য কোনো খাবার দাবার খাই, তাহলে কীভাবে আমার শরীরে প্লাস্টিকে যাচ্ছে? তো এটা ভালো কোশ্চেন। তো এর অ্যান্সারটা হলো যে যখন তোমরা প্লাস্টিকের বোতলে করে জল খাও, শুধুমাত্র জলটা যাচ্ছে না, এই প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক প্রতিনিয়ত জলের সাথে প্লাস্টিকের অনেক ছোট ছোট অংশ, ছোট ছোট কণা জলের সাথে মিশে যায়, ওটাকে মাইক্রোপ্লাস্টিক বলে। সেটা ঠিক আছে, ওই মাইক্রোপ্লাস্টিক তোমার শরীরের ভিতরে গিয়ে তোমার টেস্টোস্টেরনের উপর ডাইরেক্টলি প্রভাব ফেলে। তো সবসময় মনে রাখবে যে প্লাস্টিকটা অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে? তো আমি নেক্সট পয়েন্টে ঢুকে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হলো সোয়া প্রোডাক্টকে অ্যাভয়েড করে চলো, কারণ সোয়া প্রোডাক্টের মধ্যেও ইস্ট্রোজেন থাকে। হ্যাঁ, অনেক রিসার্চ স্টাডি প্রকাশ হয়েছে যেখানে বলেছে যে সোয়া প্রোডাক্টগুলো থাকে, সয়াবিন, সোয়া বড়ি, সোয়া চাংস, ঠিক আছে, সয়াবিন অয়েল, এই সমস্ত প্রোডাক্টের মধ্যে যে সমস্ত ইস্ট্রোজেন থাকে সেগুলো
প্ল্যান্ট বেস, মানে তোমার শরীরে গিয়ে ওটা কোনো এফেক্ট করে না। বাট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যার একটু ফিটনেসের নলেজ আছে না, অনেক এক্সপিরিয়েন্স একটা লোক, সে কোনোদিনও রিকমেন্ড করবে না যে ওটা খেতে। এবার আমি যদি আমার কথা বলি, তাহলে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশান অতটাও ভালো নয়। আমি এটা খুব হয়তো এই মুহূর্তে থেকে সোয়াটাকে অ্যাভয়েড করে চলতে পারি না, বিকজ একটা সয়াবিনের 100 গ্রাম সয়াবিনে 52 গ্রাম প্রোটিন থাকে। হতে পারে সেটা ইনকমপ্লিট প্রোটিন, বাট প্রোটিনটা খুব সস্তার একটা প্রোটিন সোর্স। তাই আমি প্রতিনিয়ত সয়াবিন, সয়া চাঙ্কস খেয়ে চলেছি। তো আমি আমার কিছু করার নেই, আমার দেয়ালে পিঠ ঢুকে গেছে। কিন্তু তোমাদের যদি সেরকম অসুবিধা না থাকে, অন্যান্য সোর্স থেকে প্রোটিন যদি সংগ্রহ করতে পারো, যেমন চিকেন, এগস, তাহলে এইখান থেকেও তোমরা প্রোটিন নিতে পারো। সয়াবিনটাকে তোমরা অ্যাভয়েড করে চলতে পারো, সোয়ার যে কোনো প্রোডাক্ট তোমরা অ্যাভয়েড করে চলতে পারো। ওকে, তো আমি নেক্সট পয়েন্টে বলছি, যে কোনো একটা কমব্যাট স্পোর্টস, হতে পারে ক্যারাটে, হতে পারে বক্সিং, ঠিক আছে, যে কোনো একটা কমব্যাট স্পোর্টসে শিখতে পারো। কমব্যাট স্পোর্টস তোমরা শিখতে পারো, বিকজ সবথেকে হাই টেস্টোস্টেরন গেম হলো বক্সিং, MMA, নাকি ক্রিকেট, নাকি ভলিবলও অনেক সময়, ভলিবলও বলা যেতে পারে যে কমব্যাট, মানে ভালো স্পোর্টস। বাট ক্রিকেট হলো সবথেকে লো এফেক্টিভ, মানে অনেক হয়তো বলে যে ক্রিকেট হলো মেয়েদের খেলা, আসলে নয় এটা। বাট ক্রিকেটে অনেক কম তোমার বডি অ্যাক্টিভিটি হয়, যার ফলে তোমার ক্রিকেটে যেহেতু খুব কম বডি অ্যাক্টিভিটি হয়, এই জন্যে তোমার বডি খুব একটা টেস্টোস্টেরন প্রোডাকশান করে না। ওকে, তো যে সমস্ত স্পোর্টসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব বেশি, যেমন বক্সিং, একে ওকে মেরে দিচ্ছে, টেস্টোস্টেরন কী? টেস্টোস্টেরন যখন আমরা বলি, আমাদের মাথায় কী একটা ইমেজ আসে, একটা মানুষ বিশাল বডি সডি আছে, মারপিট করছে, করছে, যুদ্ধ, দাঙ্গা, টেস্টোস্টেরন পুরো ডাইরেক্ট লিঙ্কড। তো এমন কিছু করো যেখানে তোমার যেমন তোমার বডি খুব বিশাল হাইপার অ্যাক্টিভ। সবথেকে বেস্ট হবে MMA খেলো, বক্সিং করো। বক্সিং MMAতে ঢুকতে পারলে তোমার কোনো ভয় থাকবে না ভাই, সামনের জন কী বলছে না বলছে, তুমি যদি জানো যে সামনের জনের কীভাবে একটা খুশিতে অজ্ঞান করা যায়, বা সামনের জনের তোমার মার্ডার করার বা খুন করে দেওয়ার ক্ষমতা থাকে না, তুমি তোমার মতো কনফিডেন্স রুমের মধ্যে কেউ হবে না। একটা রুমে ঢুকলে রুমের মধ্যে সবথেকে কনফিডেন্স তুমি হবে। তাই এই সমস্ত কমব্যাট স্পোর্টসে অবশ্যই শিখতে পারো তুমি, ঠিক আছে? তোমার টেস্টোস্টেরনে এটা খুব ভালো এফেক্ট পড়ে। ওকে, আমি একটা রিসেন্ট একটা স্টাডি হয়েছিল, স্টাডিতে দেখা গেছে প্রোটিনের থেকে টেস্টোস্টেরন বেশি এফিসিয়েন্ট। মানে দুটো গ্রুপের মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল, দুটো মানুষকে ভাগ করে দেওয়া হয়েছিল দুটো গ্রুপে, ঠিক আছে? তো একটা গ্রুপকে শুধুমাত্র প্রোটিন দেওয়া হয়েছে, ভালো ডায়েট দেওয়া হয়েছে, আর একটা গ্রুপকে ইঞ্জেকশানে করে ডাইরেক্ট টেস্টোস্টেরন শরীরে পুশ করে দেওয়া হয়েছে। 1 মাস পরে দেখা গেল যে গ্রুপটাকে টেস্টোস্টেরন ইনজেক্ট করা হয়েছিল, সেই গ্রুপের লোকেদের বেশি পরিমাণে মাসেল মাস গেইন হয়েছে অ্যাজ কম্পেয়ার টু যে গ্রুপটাকে প্রোটিন, ভালো ডায়েট দেওয়া হয়েছিল। তাই টেস্টোস্টেরনের সাথে অবহেলা করো না। এই যে আমি 4টে পয়েন্ট দিলাম, এইগুলোকে অবশ্যই ফলো করো। তো 4টে পয়েন্ট কী কী? প্রথমত হলো সান এক্সপোজার, তোমাকে অবশ্যই সূর্যের, আবার রিপিট করছি, ঠিক আছে? সান এক্সপোজার, তোমাকে সূর্যের কিরণের নিচে আসতে হবে। ভিটামিন ডি শরীরে খুবই দরকার। সেকেন্ড, প্লাস্টিককে অ্যাভয়েড করে চলো। থার্ড, সোয়া প্রোডাক্টকে অ্যাভয়েড করো, সোয়া প্রোডাক্ট খাওয়া যদি সম্ভব হয় বন্ধ করে দাও, ঠিক আছে? আর লাস্ট হলো কমব্যাট স্পোর্টস, ক্যারাটে, MMA, বক্সিং খেলো। ব্যাস, এই কটা যদি তুমি করতে পারো, 2 সপ্তাহে তুমি পজিটিভ চেঞ্জেস দেখবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।